নমস্কার, ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, জেলা পরিষদের সদস্য তৃণমূল নেতা, পেশায় শিক্ষক, নেতা শিক্ষকই বছরের পর বছর স্কুলে ক্লাস না করিয়েও বেতন পকেটে পুরেছেন। এই নেতার জায়গায় নাকি ক্লাস করিয়ে গেছেন তারই ভাইয়ের স্ত্রী। চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা। স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূল সদস্য, চণ্ডীপুর এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসেবেই পরিচিত। রাজনীতির বাইরে স্বপন প্রধানের আরো একটি পরিচয় রয়েছে, তিনি ভগবানখালী নতুন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এখানেই উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। 2014 থেকে ভগবানখালী নতুন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপন প্রধান। অভিযোগ 2019 সাল থেকে তিনি আর স্কুলে যেতেন না, কিন্তু মাসে মাসে মাইনে পেতেন। স্বপনের বদলে ক্লাস করাতেন তারই ভাইয়ের স্ত্রী অমিতা প্রধান। এ নিয়ে ভয় নাকি কেউ মুখ খোলেননি। সম্প্রতি প্রশাসনের কানে যায় বিষয়টি। স্বপনকে শোকজ করেন জেলা স্কুল পরিদর্শক। আমাদের এসআই সাহেব সেখানে এনকোয়ারি করে একটা রিপোর্ট উনি পাঠিয়েছেন। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি একটা শোকজ নোটিশ পাঠিয়েছি টিচারের থ্রুতে, সেই কনসার্ন টিচারকে। সেটা আসুক, এলে তারপরে আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা নেব। না, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সে তো আমার খাতা বলবে, রেকর্ড বলবে। এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি জেলা পরিষদের মেম্বার হিসাবে। আমি 2023 সাল থেকে, তার আগে তো নয়। জুলাই 1 তারিখ থেকে হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য দিতে পারিনি। আমি বাই ফোনে বলে দিয়েছিলাম যে আমি অনুপস্থিত থাকবো, আমি আসতে পারছি না। তারপরে আমি যথারীতি মেডিকেল সার্টিফিকেট ওনাকে জমা দিয়েছি এবং তারপরে মেডিকেলের জন্য আমি অ্যাপ্লিকেশনও করে দিয়েছি। আমি আজকে পেলাম সেই শোকজ নোটিশটা, আজকে পেলাম। আমি যথাযথভাবে উত্তর দেবো। এর না, কোনো ড্যামি শিক্ষিকা এখানে আসতো না। একজন ভদ্রমহিলা মাঝে সাঝে আসতেন। উনি নিজের স্বইচ্ছায় শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন। আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনায় উনি মাঝে আসতেন, উনি নিজে থেকেই আসতেন। স্বপনবাবু একটি উদাহরণ মাত্র। জেলা পরিষদের তিনি নেতা, তৃণমূলের তাবড় নেতা এই চণ্ডীপুর এলাকার। তিনি একজন কাউকে রেখে দেবেন, এটাই স্বাভাবিক ঘটনা। কেউ জানে না, তাদের অনুমোদন নেই, এটা অবাস্তব ঘটনা। বিগত কয়েক বছর স্কুলেই যান না, অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য 2 মাস 3 মাসে একবার যান। বর্তমানে খোঁজ খবর নিলাম যে তিনি বিশেষ ক্ষেত্রে নিজেকে ব্যস্ত হওয়ার কারণে পঠনের মান যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, পরিপূরক হিসাবে একজন ব্যক্তিতে তিনি শিক্ষকতা বা বিদ্যালয় পরিচালনা করছেন না। সরকারিভাবে বা এটা তো করা কখনোই সম্ভব না, উচিত বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। যদি এটা প্রকৃতপক্ষে সত্যি হয়ে থাকে, সত্যি আমি তীব্র বিরোধিতা করছি। সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের ছবি দেখলেন, যেখানে স্কুল টিচার যিনি শিক্ষক তিনি দীর্ঘদিন ক্লাস করান না। অন্যদিকে একটা ছবি দেখাই, যে ছবি আপনারা দেখছেন হুগলির। দিদি যখন দিদিমণি, অর্থাৎ তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন। দেখুন প্রথমে। জিজ্ঞেস করবো যাত্রা স্পেলিং কি, যাত্রা বানান কি, কি সবাই মিলে বলছে তো। সোমনাথ রয়েছে আমার সঙ্গে, সোমনাথের সঙ্গে কথা বলবো। সোমনাথ, একটা বিষয় একটু জানতে চাইবো যে দিদি যখন দিদিমণি, আমরা যে ছবি দেখলাম, রচনা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল সাংসদ, তিনি কি পরিদর্শনে গিয়ে ক্লাস নিচ্ছিলেন? হ্যাঁ, দেখো, সাংসদ হওয়ার পর থেকেই হুগলি জেলার বিভিন্ন জায়গায় দেখা গেছে তিনি হঠাৎই পরিদর্শন করছেন। এবং সেখানকার যেমন কিছুদিন আগে দেখা গেছে হাসপাতাল, দিগম্বর হাসপাতাল, সেখানে পরিদর্শন করেছেন। আজকে পান্ডুয়া হাসপাতাল পরিদর্শন করেছেন। তেমনই আজকে পান্ডুয়া কন্যান প্রাথমিক স্কুল পরিদর্শন করতে গেলেন এবং হঠাৎই তিনি ক্লাসরুমে ক্লাস চলছিল, ক্লাস 5-এ ক্লাস চলছিল। যিনি শিক্ষক ছিলেন মাস্টারমশাই, তিনি ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ নিজে বই নিয়ে যারা স্টুডেন্ট, যারা পড়ুয়া রয়েছে তাদেরকে বানান জিজ্ঞাসা করতে থাকলেন। দেখলে ক্লাস ঠিকঠাক করে পড়ানো হচ্ছে নাকি স্কুলে, তিনি জিজ্ঞাসা করলেন এবং সঠিক উত্তরও পড়ুয়াদের থেকে সঠিক উত্তরও পেলেন।
এবং স্কুলের বিভিন্ন বিল্ডিং ঘুরে দেখলেন, কোনো কোনো জায়গায় দেখা গেছে যে ফাটল রয়েছে, সেই সব চামড় ভেঙে পড়ছে। সেই সবের জন্য মাস্টারমশাইয়ের সাথে কথা বললেন যে যাতে স্কুলে ঘর বাড়ানো হয়, প্রয়োজন যে ঘরগুলো আছে সেই প্রয়োজনে ঘর বাড়ানো হ্যাঁ, যায়। সোমনাথ। মিড ডে মিলের ব্যবস্থা দেখি, মিড ডে মিল ঘুরে দেখলেন, মিড ডে মিলের ব্যবস্থা নাকি স্কুলে ঠিকঠাক ইংলিশ পড়ানো হচ্ছে নাকি অর্থাৎ সেগুলো সমস্ত বুঝিয়ে দেখলেন। বিষয়ই খোঁজ খবর নেন রচনা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে দিদিমণিও হয়ে যান রচনা। খুব সুন্দর স্কুল হচ্ছে, সব বাচ্চারা সুন্দর করে পড়াশোনা করছে, এমনি সব ঠিক আছে। একটু টেবিল চেয়ার নেই, মেঝেতে বসে আছে কয়েকটা ক্লাস, সেটা একটু দরকার। চাই ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে, তো সেই জন্য ওই জায়গাগুলো একটু রিপেয়ার করতে হবে, তাহলে ঘরটা ঠিক হয়ে যাবে। মজা লাগলো বাচ্চাগুলোর সাথে কথা বলতে, একটু বাচ্চাদের সাথে জিজ্ঞেস করলাম যে বানান বলো, বানান ভালো লেগেছে। এইসব স্কুলের পেছনে আমাদের সবসময় থাকা উচিত, সাপোর্ট করা উচিত, যাতে ক্লাস 5 অব্দি হোক, কিন্তু ক্লাস 5 অব্দি যেন ওদের এমন ভাবে আমরা তৈরি করতে পারি যাতে ক্লাস 5 এর পর তারা মডেল স্কুলে 6 এ গিয়ে অ্যাডমিশন নেয়, তারা নাকি সব ছেড়ে ছুড়ে অন্য কাজে চলে যায়। সিংহ দম্পতির নাম বদল, সিংহের নাম বিতর্কের অবসান, বেঙ্গল সাফারির সিংহ দম্পতির নাম বদল, ত্রিপুরায় নামকরণ সিংহ দম্পতির, ত্রিপুরায় নাম রাখে আকবর সীতা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বিতর্কের অবসান, সিংহ দম্পতির নতুন নামকরণ মুখ্যমন্ত্রীর। পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, যে নাম নিয়ে এত বিতর্ক, এবার সেই নাম বদল হলো, তাহলে কি এটা কি জনমোহিনী সিদ্ধান্ত? একেবারে তাই। দেখো, গত 12 ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে এই সিংহ দম্পতিকে নিয়ে আসা হয় বেঙ্গল সাফারি পার্কে, এবং সেই সময় তাদের নাম ছিল আকবর ও সীতা। তা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল। একটি অরাজনৈতিক সংগঠন জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ তারা মামলা করে, এবং সেই মামলার অবশেষে নিষ্পত্তি হল গত জুলাই একেবারে শেষে, এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই তিনি নিজে গোটা বিষয়টা যখন জানেন, তিনি এই সিংহ দম্পতির নতুন নামকরণ করে দেন, এবং তারপরেই কিন্তু গোটা বিষয়টি অ্যাডভোকেট জেনারেল তিনি আদালতের কাছে রাখেন, এবং তারা যে বিষয়টি রাখে আদালতের কাছে তাকে কিন্তু মান্যতা দিয়েছে। এমনটাই কিন্তু জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল রজিত চৌধুরী, যে সিংহ দম্পতির নামে বিতর্ক তৈরি হয়েছিল, নতুন নামকরণ করা হলো সুরজ এবং তনয়া। সুরজ এবং তনয়া স্বাভাবিকভাবেই এই নিয়ে একটা টানাপড়েন, একটা বিতর্ক তৈরি হয়েছিল, তার থেকে কিন্তু অনেকটা স্বস্তিতে রাজ্য, স্বস্তিতে বন দপ্তর, এবং স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে সেই কিন্তু বিতর্কের শেষ হলো, এটা কিন্তু বলিয়ে দেওয়া যায়। বেশ পার্থ, আমরা সেটা প্রমাণ করে দিয়েছি যে এটা ত্রিপুরা গভর্নমেন্ট, তার সেখান থেকে জু অথরিটি থেকে নাম দেওয়া হয়েছে, এবং আমাদের কোনো রোল নেই। যে মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নলেজে এসছে, আমরা ইমিডিয়েটলি সেই নামগুলোকে, যাতে এই ধরনের কোনো কন্ট্রোভার্সিয়াল নাম না থাকে, সেটা ব্যবস্থা করে আমরা নতুন নাম দিয়ে নামকরণ করে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে পাঠিয়ে দিয়েছি। রাজধর্মে ফিরহাদ বিবৃতি, বিধানসভায় বেনজির পদক্ষেপ, রাজধর্ম পালন করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বাইরের এক মন্তব্য নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমকে বিবৃতি দেওয়ার নির্দেশ দিলেন, অধ্যক্ষের নির্দেশ মেনে বয়ান দিলেন ফিরহাদ। ফিরহাদ হাকিম রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র। সম্প্রতি এক অনুষ্ঠানে তার বক্তব্য নিয়ে বিতর্ক হয়। এ নিয়ে ময়দানে নামে বিজেপি। ধর্মীয় বিভাজনের অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায়, বিধানসভাতেও সুর চড়ায়। মন্ত্রীকে বয়কট থেকে ওয়াকআউট, কিছুই বাদ রাখেনি। বিধানসভার বাইরেও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার এই জট কাটাতে উদ্যোগী হন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পালন করেন রাজধর্ম। বিধানসভার বাইরে করা মন্তব্য নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমকে বিধানসভায় বিবৃতি দেওয়ার নির্দেশ দেন, যা নজিরবিহীন। অধ্যক্ষের নির্দেশ মতো বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বলেন, আমার উক্তির অপব্যাখ্যা করা হচ্ছে। আমাকে আপনারা ধর্মনিরপেক্ষ ভাবেন কি না, কোথায় ধর্মীয় সভায় কি বলেছি তা কেন ধরছেন? এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আপনি ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারেন, আপনাকে মন্ত্রী বা মেয়র হিসেবে ডেকেছিল, আমরাও সনাতন হিন্দুর কথা বলি, এটা আপত্তি নেই। আমাদের আপত্তি দ্বিতীয় অংশে। আমাদের মনে হয়েছে এই আহ্বান যথাযথ নয়। আপনাকে ক্ষমা চাইতে হবে সেটা বলছি না, আপনি দুঃখিত সেটা বলুন, এখানেই মিটে যাবে। ফিরহাদ হাকিম তখন বলেন, আমি সজ্ঞানে বা অজ্ঞানে কোনো ধর্মকে অপমান করি না। আমি নিজে দুর্গাপুজো এবং কালী পুজো করি। আমি কাউকে আঘাত করিনি, করব না, সারা জীবন মেনে চলি।
আমি আমার ধর্ম আচরণ করব, অন্য ধর্মকে সম্মান দেব। আমার ধর্মের সাথে অন্য ধর্মের কোনো ভেদাভেদ নেই। আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি, ইসলাম ধর্মকে মানি, তাই অন্য ধর্মকে সম্মান করি এবং ধর্ম নিরপেক্ষতা নিয়েই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব, এটা আমার দৃঢ় বিশ্বাস। বিধানসভায় বিরোধী মানে শুধুই বিজেপি, শাসক দল তৃণমূল। বিজেপির তুলনায় শাসকের সংখ্যার জোর কয়েক গুণ বেশি। বিধানসভায় এই সংখ্যার জোর শাসক দল দেখাতেই পারত। বিরোধীদের দাবি মানার কোনো চাপ শাসক শিবিরের উপর ছিল না। তা সত্ত্বেও রাজধর্ম পালন করলেন অধ্যক্ষ। বেনজিরভাবে বিধানসভার বাইরের বিষয় নিয়ে মন্ত্রীকে বিধানসভায় বয়ান দেওয়ার নির্দেশ দিলেন। পর্যবেক্ষকদের মতে এই ঘটনাকে তৃণমূল হাতিয়ার করতেই পারে, কারণ তারা দাবি করার সুযোগ পেয়ে গেল মোদী সরকার বিরোধীদের কণ্ঠরোধ করলেও তৃণমূল সরকার তা করে না। তাই বেনজিরভাবে বিজেপির দাবি মেনে রাজ্যের মন্ত্রীকে বয়ান দিতে বলেছেন অধ্যক্ষ, সেটাও আবার বিধানসভার বাইরে করা মন্তব্য নিয়ে। মন্ত্রী সেই মতো বয়ানও দিয়েছেন। দিল্লি স্পিকার, যিনি জরুরি অবস্থাকে আলোচনার পারমিশন দেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটবন্দি বললে বলেন পুরনো ঘটনা বলা যাবে না। বিমান ব্যানার্জি আজকে বিজেপিকে নিজেদের ফাঁক থেকে বের করে আনতে যে স্পেসটা দিলেন, এটা থেকে লোকসভার ওম বিড়লাদের শেখা উচিত। যখন প্রশ্ন দিয়েছিলাম যে এই ঘটনাটা হবে, তাই উনি চাপে পড়েই আজকে রাজি হয়েছেন। বাট আমরা ধন্যবাদ জানাই, চাপে পড়েই বলুন কি এমনিই বলুন, উনি অন্তত ক্ষমার মনোভাব ওনার কথার মধ্যে ছিল, তার জন্য আমরা। নিউজ 18 বাংলা। এবার জেলা থেকে সরাসরিতে হারোয়ার দিকে নজর রাখবো, কারণ হারোয়ায় স্বাস্থ্য কেন্দ্রে অমিল চিকিৎসক, অর্থাৎ ডাক্তার নেই স্বাস্থ্য কেন্দ্রে। সপ্তাহে 3 দিন ডাক্তার থাকার অভিযোগ, আর চিকিৎসা না পেয়ে ফেরার অভিযোগ রোগী এবং রোগীর আত্মীয়দের। গ্রুপ ডি কর্মীদের ভরসায় চলছে একটা হাসপাতাল। দেখুন হারোয়ার ছবি দেখাচ্ছি। তবে চিকিৎসকের ঘাটতির কথা মানছেন বিএমওএইচ। হাসপাতালের পরিকাঠামো নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয়দের মধ্যে। দিদিমণি আছেন হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি স্যারও আসেন, তো চিকিৎসা খুব ভালোই করেন। আমরা চাইছি ফার্স্টের চিকিৎসা মানে কিছু হলে খুব ভালোই হয়। যেমন গ্রামের ভিতরে ধরুন মাথা ফেটে গেল, হঠাৎ করে পা কেটে গেল, ধরুন 10টা থেকে 12টা 1টা পর্যন্ত এনারা আছেন, তারপর হসপিটাল পুরো বন্ধ। যখন এই প্রথম এইগুলো হয় আমরা তখন ছোটই ছিলাম, তখন ভেবেছিলাম যে একটা ভালো পরিষেবা দেওয়া হবে, কিন্তু ধীরে ধীরে কি কারণে যেটা হয়ে গেল আমরা বুঝতে পারছি না। আর এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এখানকার বলবো উদাসীনতা এই হাসপাতালের প্রতি। গ্যাসের ওষুধ দিতে আপনাকে এখানে পেশাব দেখলো? হ্যাঁ পেশাব দেখে। দেখলো পেশাব? ওই যে কি ওই ভদ্রলোক আমি চিনি না, তো ডাক্তার একজন দেখেছে। ডাক্তার দেখলো? হ্যাঁ। না ডিগোবর স্টাফ ওটা? ওই সেই ডিগোবর স্টাফ না কি ওই ডিগোবর স্টাফ আপনি হ্যাঁ পেশাব দেখলো? হ্যাঁ। আর প্রেসক্রিপশন কে লিখলো, ওষুধ কে লিখলো? মেশিনে যে কলমের যে ডাক্তারবাবু আছে উনি লিখেছে। তারপরে মানে আপনাকে ওষুধ দিল কে? ওষুধ দিয়েছে এই সঞ্জয়। সঞ্জয় কে? ওই সঞ্জয় ঢালেই গ্রামের বাড়ি, আমাদের ও গ্রামে। ডিগোবর স্টাফ? হ্যাঁ, এই বিষয়ে আমিও শুনেছি, আমার কাছে খবর আছে। আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাথে আলোচনা করেছি। আমরা চেষ্টা করব তাড়াতাড়ি এই সমস্যার সমাধানটা করার জন্য। ডাক্তারবাবু ওখানে প্রতিদিনই আসেন, কোনোদিন হয়তো ডাক্তারবাবু হয়তো একটু লেট হয়ে যেতে পারে। আর ওটা তো নন বেডেড পিএসসি, মানে ওখানে শুধু ওপিডি চলে। বর্ষাকালে জঙ্গল বাড়ছে, আমরা বারবারই পরিষ্কার করাচ্ছি, পঞ্চায়েতে ভিভিডি টিমের সাথে কথা বলেছি, আর আমরা চেষ্টা করছি ওখানে আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য। এবং একজন গ্রুপ ডি কর্মী নাকি ওখানে পেশেন্ট দেখতে এরকম একটা অভিযোগ উঠছে। না না, ওটা ভুল কথা। হয়তো উনি ওষুধ দিয়েছেন, হয়তো সেটা হতে পারে। আমাদের ওখানে অ্যাকচুয়ালি ফার্মাসিস্ট নেই, উনি মানে মারা গিয়েছেন। সেই হিসাবে হয়তো ওষুধ দিলেও দিতে পারেন, হয়তো ডাক্তারবাবু যেটা প্রেসক্রিপশন দিয়েছেন সেটা সেই অনুযায়ী হয়তো ওষুধ দিয়েছেন উনি, সেটা হতে পারে। এবার দু জায়গার ছবি দেখাবো আপনাদের, নরেন্দ্রপুরের ছবি এবং তেহট্ট। নরেন্দ্রপুরে জলাজমি ভরাট করে তৈরি হচ্ছিল বহুতল, আর হাইকোর্টের নির্দেশে বেআইনি এই নির্মাণ ভাঙা শুরু করে দিল ব্লক প্রশাসন। অন্যদিকে তেহট্টে সরকারি জমি দখল করে বাড়ি তৈরি হচ্ছে। সম্প্রতি সেই খবর দেখায় নিউজ 18 বাংলা, অর্থাৎ আমরা এই খবর দেখাই, তারপরেই তৎপরতা। এখানেও বেআইনি নির্মাণ ভাঙল প্রশাসন।
জলাজমি ভরাট করে তৈরি হচ্ছিল 3 তলা বাড়ি, সেই বাড়ি ভেঙে দিল ব্লক প্রশাসন। এ ছবি নরেন্দ্রপুরের। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার জগদীপোতা, এখানেই জলাজমি ভরাট, সেই জমিতেই তৈরি হচ্ছিল বহুতল। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জমির মালিক। বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেয় আদালত, তারপরেই ব্যবস্থা। বৃহস্পতিবার জগদীপোতায় যান সোনারপুরের বিডিও, নরেন্দ্রপুর থানার পুলিশ, নামানো হয় আর্থ মুভার, বহুতল ভাঙার কাজ শুরু হয়। ইলিগাল কনস্ট্রাকশন হয়েছিল এই জায়গাটা, যার তিনি হাইকোর্টে কেস করেছিলেন যে ওনার জায়গায় কেউ অবৈধভাবে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। কোর্টের অর্ডার অনুযায়ী এটা ভাঙা চলছে। নদিয়ার তেহট্টের শ্যামনগর পঞ্চায়েত, এখানে সরকারি জমি জবরদখল করে তৈরি হচ্ছিল বাড়ি। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। বেআইনি এই নির্মাণ বৃহস্পতিবার ভেঙে দেয় ব্লক প্রশাসন। পুরোটাই সরকারি ভেসল্যান্ড জায়গা, সেইখানটায় আপনার পুরো জায়গাটাই আপনার অবৈধভাবে নির্মাণ হচ্ছে। তো আমরা বিডিও, এসডিও, বিএলআরওকে জানাই এবং আমরা কোনো সুরাহা পাইনি। নিউজ 18 বাংলা যে খবরটা দেখায় তার পরে আমাদের সুরাহা হয় এবং 1 তারিখে এসডিও ম্যাডাম একটা রিপোর্ট দেয় যে 1 তারিখের মধ্যে বিল্ডিংটা ভেঙে দেওয়ার জন্য। ওনারা দেখি নিজেরাই ভাঙছে, তার জন্য নিউজ 18 বাংলাকে ধন্যবাদ। এসডিও ম্যাডাম ডেকেছিলেন, আমাদের অর্ডার দেয় 1 তারিখে ভেঙে নিতে হবে। হঠাৎ করে ডেকে বসেছে, বললো এই ঘর তোমাদের ভাঙতে হবে। আমরা আইনকে সহযোগিতা করছি, 30 তারিখে নোটিশ ধরেছে, 1 তারিখে ভাঙার অর্ডার করেছি। আমরা অনেক টাইম চাইছিলাম, আমরা নিজেরাই ভেঙে নিচ্ছি, হ্যাঁ, স্বইচ্ছায়। তেহট্টের শ্যামনগর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েত, এলাকাকে সাফ সুতরো রাখতে সম্প্রতি তারা উদ্যোগ নেয়। ঠিক হয়, সরকারি খরচে তৈরি হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট। এর জন্য জমি চিহ্নিত করা হয়। সম্প্রতি সেই জমি দেখতে যান পঞ্চায়েতের আধিকারিকরা, দেখেন সরকারি জমিটি দখল হয়ে গিয়েছে, তৈরি হচ্ছে পাকা বাড়ি। সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। বৃহস্পতিবার এই বেআইনি নির্মাণটি ভেঙে দেওয়া হয়। ভেস্টেড ল্যান্ডের ওপর এই নির্মাণটা হয়েছে। যারা দখল করে রেখেছিলেন তাদেরকে আগাম নোটিশ দিয়েছিলেন, তাদের সাথে হিয়ারিং এ বসেছিলেন, 15 দিনের নোটিশ দেওয়া হয়েছিল এবং সমস্ত মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। নরেন্দ্রপুর থেকে অর্পণ মণ্ডল এবং তেহট্ট থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। মালদার হবিবপুর, সেখানে শতাধিক কৃষক বিপাকে। কেন জানেন? কারণ চাষের জন্য ভরসা সেচের জল, সেই জলই মিলছে না। কারণ পাইপলাইন সারানো হচ্ছে, এতে সেচ প্রকল্প প্রায় 1.5 মাস বন্ধ। ফলে জলের অভাবে চাষের জমি ফেটে চৌচির, শুকিয়ে যাচ্ছে ধান গাছ। চাষের জমিতে জল নেই, তাই জমি ফেটে চৌচির। বিঘের পর বিঘে জমিতে শুকিয়ে যাচ্ছে ধান গাছ। এ ছবি মালদার হবিবপুরের। হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের বক্সিনগর। গা ঘেঁষে বয়ে গিয়েছে টাঙ্গন নদী। এই নদীর পাশে বিঘের পর বিঘে চাষের জমি, সব মিলিয়ে প্রায় 400 বিঘে। টাঙ্গন নদীর জলে এই সব জমিতে চাষ হয়। জলের জন্য ভরসা সেচ প্রকল্প। এরই মধ্যে গত জুন মাস থেকে আইহো, বক্সিনগর, চাচাইচন্ডী, লালচাঁদপুর এলাকায় শুরু হয়েছে ধান চাষ, কিন্তু শুরু থেকেই দুর্ভোগ। গত 1.5 মাস ধরে সেচের জল বন্ধ, কারণ পাইপলাইন সারানোর কাজ চলছে। জলের অভাবে চাষের জমি শুকিয়ে কাঠ, শুকিয়ে যাচ্ছে ধান গাছ। বিপাকে শতাধিক কৃষক। লাগানো ধানগুলো মরে যাচ্ছে। কি কারণে? জলের অভাবে। জলের ব্যবস্থা ছিল, স্ক্রিম দিয়ে ভেঙে দিছে। বলছিল যে সরকারের থেকে নাকি নতুন স্যাংশন হয়েছে স্ক্রিম মেরামত করার, তা তো আজ 1.5 মাস হলে পড়ে আছে। পাইপ টাইপ খুলিয়ে রাখছে, কাজ করছে না। জল আমরা পাচ্ছি না, আমাদের ধান মরে যাচ্ছে। কতদিন ধরে এই সমস্যাটা? 18 মাসের প্রথম থেকে। জল আসছে না কেন? সরকারি প্রকল্প যেটা জল স্কিম থাকে, পাইপ লাইন ঠিক না করতে গেলে জল আসবে না।
সিজনটাই তো মাঠ হয়ে গেল, ধান হবে না মনে হচ্ছে। না এরকম হইতে গেলে ধান ধান না, ওই যে সাদা হয়ে গেছে মাটি, ওই যে বিকল হয়ে নেই, ওইটা রিপেয়ারিং এর কাজ চলছে। আর কোর্স সেক্টর প্রজেক্টে আমাদের 7 দিনের মধ্যে রিপেয়ারিং ওয়ার্কস কমপ্লিট হয়ে যাবে। চাষিরা মাঠে 7 দিন পর থেকে জল পাবে। ঘোর অনিশ্চয়তায় কৃষকরা, তারা এখনো চিন্তায় কবে জল পাবেন, কবে ফের ধান চাষ শুরু করতে পারবেন জমিতে। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। আর জেলা থেকে সরাসরি সবশেষে যে খবর আপনাদের দেখাবো, ঝাড়গ্রামের যে ছবি আপনারা দেখছেন, রাতভর বৃষ্টিতে বিপর্যয় ঝাড়গ্রামে। টানা ভারী বৃষ্টি আর সেই বৃষ্টিতে জল বাড়লো ডুলুং নদীতে, আর যার ফলে রাজ্য সড়ক জলমগ্ন। যে ছবি আপনারা দেখছেন, গোপীবল্লভপুরে ডুলুং নদীর জলে ভাসছে রাজ্য সড়ক। এর ফলে ব্যাহত যান চলাচল, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বড় চাঁদাবিলা সহ 10টি গ্রাম। এবং চাষের জমি জলের তলায়, যে ছবি আপনারা দেখছেন, একাধিক জায়গা চাষের জমি, গ্রাম ভেসে গিয়েছে, 10টি গ্রাম ভেসে গিয়েছে ঝাড়গ্রামের ডুলুং নদীতে। যে জল বাড়ছে যার ফলে বিপর্যয়, আর রাতভর টানা বৃষ্টি আর সেই বৃষ্টিতেই বিপর্যয়। ডুলুং নদীর জল বাড়ায়, গোপীবল্লভপুরে ডুলুং নদীর জলে ভাসছে রাজ্য সড়ক। যে ছবি আপনাদের দেখাচ্ছে, এবং একের পর এক গ্রাম জলের তলায়। যে ছবি দেখছেন আপনারা, যে ছবি আপনাদের ঝাড়গ্রামের ছবি দেখাচ্ছে জেলা থেকে সরাসরিতে, চাঁদাবিলা সহ 10টি গ্রাম জলের তলায়।